সুরায়া, সুস্বাগতম। ধন্যবাদ সিস্টার। ওকে, আজ আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে দাম্পত্য জীবনে যখন কলহ তৈরি হয়, কলহটা অবশ্যই কোনো একটা দ্বন্দ্ব বা সংঘাত, একজন আরেকজনের সাথে মতের মিল হচ্ছে না। যেহেতু আপনিও একজন বিবাহিত নারী এবং সন্তানের মা, আপনি লিগেল কোনো কনসালটেন্সিতেও কাজ করেন, এই যে দাম্পত্য যে কলহ, এগুলো আসলে কিভাবে হয় যদি একটুখানি বলেন। আমার মনে হয় কি সিস্টার, যে কোনো কলহ, বিশেষ করে দাম্পত্য কলহের পেছনে থাকে একটা অজানা গল্প এবং একটা চাওয়া। যখন আমরা আমাদের চাওয়াটা সঠিকভাবে বলতে না পারি এবং ওই চাওয়াটাকে বলতে গিয়ে নানানভাবে দোষারোপের ভিতরে চলে আসি, সেই জায়গাটা থেকে আসলে কলহটা তৈরি হয়। যদিও আপনি মোটা দাগে দেখতে গেলে মনে হতে পারে যে কলহ হচ্ছে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতির কারণে, আমাদের দেশের পার্সপেক্টিভে দেখতে গেলে হয়তো ইনলজদের কারণে হচ্ছে, অথবা অর্থনৈতিক টানাপোড়েনের কারণে হচ্ছে, বিভিন্ন বাইরের জিনিসগুলো একটা দাম্পত্য সম্পর্কের মধ্যে যে দুরবস্থাটা তৈরি করে, যে কনফ্লিক্টগুলো নিয়ে আসে, সেগুলো থেকে হচ্ছে। কিন্তু এটার অন্তর্নিহিত বীজ গোপন থাকে আসলে ওই নিডের জায়গাটা, যে যখন আমরা আমাদের চাহিদাটা সঠিকভাবে উপস্থাপন না করতে পারি, সেই জায়গাটা থেকেই আসলে কনফ্লিক্টগুলো আসে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে চাহিদা না। আমি আসলে একটা ট্রেনিং পরিচালনা করি, নন ভায়োলেন্ট কমিউনিকেশন। যখন আমি এটা শেখাতে যাই তখন আমি বলি যে মার্শাল রোসেনবার্গ উনি শিখিয়েছেন যে আমাদের প্রত্যেকটা অনুভূতির পিছনে একটি চাহিদা আছে। যেই চাহিদাটা পরিপূর্ণ হয় না, এই অপূর্ণতা থেকেই একটা নেগেটিভ ফিলিংস হয়। কিন্তু আমরা ফিলিংসগুলো শেয়ার করি না এবং আমরা কিছু জাজমেন্টাল কথাবার্তা বলে ফেলি, যেটা আপনি বলেছেন আমরা অনেকে দোষারোপ করে কথা বলি। জি জি। যেমন স্বামী তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না, মানে দায়িত্ব দিয়ে দিল যে পারলে না, কিন্তু আসলে ওনার চাহিদাটা কি, উনি যে কথাটা বলেছেন এটার পেছনের অন্তর্নিহিত চাহিদাটা কি। হয়তো বা উনি চাচ্ছিলেন যে উনি যখন আসবেন ওনাকে সুন্দরভাবে ওয়েলকামিং করবেন। জি জি। ওনার চাওয়া পাওয়ার কথাটা না বলে বলে তুমি কি একটু আমার জন্য অপেক্ষা করতে পারলে না। সিস্টার, আপনি দারুণভাবে বলেছেন, কারণ এই জিনিসটা কিন্তু প্রচন্ড রকমভাবে দেখা যায়। কারণ সামাজিকভাবে আমাদের দেশের মহিলারা ঘরে বেশি থাকেন এবং পুরুষরা বাইরে থেকে কাজ শেষ করে বাড়িতে আসেন। যখনই তারা সারা দিন পরিশ্রমের পরে ঘরে ফিরছেন, ওনারা আশা করেন যে ঘরে যিনি আছেন তাকে সুস্বাগতম করবেন, তাকে সুন্দরভাবে গ্রহণ করবেন, তাকে হয়তো ওয়েলকাম করবেন। কিন্তু দেখা গেল সারাদিন এই যে মানুষটি ঘরে আছেন, তিনিও নানান ঘাত প্রতিঘাত সংসারের কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলেন এবং হয়তো অনেকক্ষণ অপেক্ষা করে রয়েছেন ওনার স্বামীর জন্য। এবং যখন স্বামীটি দেরি করে ঘরে ঢুকছেন, উনি হয়তো ঘরে ঢোকার সাথে সাথেই ওনার কষ্টের জায়গাটা বলে দেন যে প্রতিদিনই দেরি করে আসে, বা আজকেও দেরি করে আসলে। এক্স্যাক্টলি, এটাও কিন্তু একটা ব্লেম, আজকেও দেরি করে আসলে। মানে ওনারও কি চাহিদাটা সেটাও কিন্তু বলা হচ্ছে না। না, যেমন আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে, সরি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে এক্স্যাক্টলি গতকালকে আমি এক জোড়া দম্পতি দেখেছি, কাউন্সিলিং এসেছিলেন। তা উনি মানে স্ত্রী বলছেন, আমি দিনের পর দিন রাত 2টা 3টা পর্যন্ত ওয়েট করছি আমার হাজবেন্ড বাসা আসবে। কারণ উনি বলছেন যে উনি বিজনেস করেন, কিন্তু আমিও তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, বিজনেস ফ্যামিলি থেকে আসছি, যেখানে আমার বাবা মা ভাই বোন সবাই বিজনেসে জড়িত। কিন্তু তারা সকালে 7টায় যেত, বিকেল বেলা 4:30 5টার মধ্যে ঘরে আসতো। এই 5টার পরে যখন আসতো ঘরে শুধু পরিবারের সাথে সময় কাটাতো। তাহলে উনি যেটা চাচ্ছেন ওনার হাজব্যান্ডের কাছ থেকে, যে তুমি বিজনেস করো ঠিক আছে, কিন্তু আমার প্রত্যাশা, আমার চাহিদা হচ্ছে যে তুমি বিজনেস করে সন্ধ্যার মধ্যে ঘরে ফেরো এবং আমাদেরকে টাইম দাও। উনি এটা না বলে যে তুমি সবসময় এত রাতে আসো, তোমাকে কিভাবে তোমার সাথে সময় কাটাবো। কিন্তু এখানেও কিন্তু ওনার যে চাহিদা, যে সময় কাটানো বা তুমি আগে আসো, এসে সন্তানের সাথে খেলাধুলা করো, আমার সাথে সময় কাটাও, এটা কিন্তু স্পষ্টভাবে বলছে না। না, এই জিনিসটা আমরা সব সময় করে থাকি। যে এই যে আমিও এখন একটা লেভেলিং করে ফেললাম, যে আসলে এই জিনিসটা আমাদের মধ্যে একটা চলে আসে, যে আমরা হয়তো এখনকার যে ফলাফলটা সেটা নিয়ে কথা বলছি। আবার দেখেন, উনি যে বলছেন যে আমার পরিবারে আমি দেখে এসেছি সবাই 4টা 5টার সময় ঘরে চলে আসে।
তো আজকে থেকে 20 বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কিন্তু এক নয়। এখন রাস্তাঘাটে যানজট খুবই বেশি থাকে। তো উনি যখন ওনার চাহিদাটা বলছেন, হয়তো অনেক সময় সেই নিডটা ফুলফিল হবে না, কিন্তু তারপরও যখনই আমরা আমাদের চাহিদার কথাটা উপস্থাপন করতে পারবো, আমি নিজের কানেও আমার চাহিদাটা শুনতে পারবো, সেইভাবেও কিন্তু আমার চাহিদাটা এক ধরনের রিকগনিশন পাচ্ছে, যে আমার চাহিদা এটা আমি বলতে পারলাম। এবং অপরপক্ষ যখন শুনছেন তিনিও কিন্তু বুঝতে পারবেন যে এটা আমার উপরে কোনো ব্লেম গেম না, এবং আমি এখানকার অপরাধী না, বরঞ্চ আমার যিনি পার্টনার তার একটা যুক্তিসঙ্গত একটা নিড উনি বলছেন যে তুমি সময় মতো ঘরে আসো, তাহলে বাসার সবাই তোমাকে যথেষ্ট সময়ে পাবে। তখন উনি সপ্তাহে 4 দিন না পারলেও হয়তো 2 দিন চেষ্টা করবেন যে কিভাবে একটু তাড়াতাড়ি বাসায় আসা যায়। হ্যাঁ, এটা আমি যখন নন ভায়োলেন্ট কমিউনিকেশন শেখাই তখন একটা জিনিস আমি বারবারই শেখাই যে দেখেন, আমরা আমাদের যে অনুভূতিগুলো হয় সেগুলো হচ্ছে যে কোনো কিছু একটা প্রত্যাশা আমার আছে, কোনো একটা জিনিস চাচ্ছি সেটা পাচ্ছি না, সে অনুভূতি একটা অনুভূতি অনুভব করছি, কিন্তু ওই অনুভূতিটা না বলে আমরা কি করি, ব্লেম করে ফেলি। জি, ব্লেম করে ফেলি। আর যখন আমি শেখাই যে চাহিদাগুলো কি, কেউ কেউ বলেন আমার কোনো চাহিদা নাই, কোনো চাওয়া পাওয়া নাই, আসলে অনেকে কিন্তু আসলে চাহিদাগুলোর নামকরণও করতে পারে না। জি। আপনার কি মনে হয়? আমার এটা ভীষণভাবেই মনে হয় সিস্টার। আমি নিজে অনেকদিন থেকে এই জিনিসটা খেয়াল করছি যে চাহিদার কথাগুলো আমরা আসলে বলতে পারি না, এবং আমি ধরেই নিচ্ছি যে এই যে আমার স্বামী সময় মতো ঘরে আসবেন, তিনি বাচ্চার প্রতি দায়িত্বগুলো পালন করবেন, এগুলো স্বভাবতই তার করে আসা উচিত। কিন্তু আমাদের কিন্তু সিস্টার কখনো শেখানো হয় না যে বিয়ের পরে তোমার দায়িত্বগুলো কি, বা সন্তান যখন পৃথিবীতে আসে তখনও শেখানো হয় না যে এই সন্তানের প্রতি আমার দায়িত্বগুলো কি হতে যাচ্ছে। আমরা কিন্তু বিয়ে হয়ে যায়, সন্তান হয়ে যায় বিয়ের পরে। তো এই যেহেতু আমাদের শিক্ষাগুলোই নাই, সেহেতু এগুলো যে নতুন নতুন চাহিদা আসছে আমাদের জীবনে, সেই জিনিসগুলো আমরা বুঝি না। আমরা দেখি যে পরিবারে বাবা তো সবসময় ঠিক মতো সময় ঘরে এসেছেন, সন্তান হিসেবে আমার চাহিদাগুলো পূরণ হয়েছে, তাহলে আমার স্বামী কেন পারছেন না, ওই জায়গাটায় আমরা চলে যাই। হ্যাঁ, আর চাহিদার কথা যখন বলা হয় যে তোমার চাহিদা কি, তুমি কি চাচ্ছ, বলে আমার কোনো চাহিদা নেই। কারণ অনেক সময় মনে করে যে শুধু খাবার দেওয়া, টাকা পয়সা এটাই বুঝি চাহিদা, কিন্তু এটা ছাড়াও যে আমি আপনার সাহায্য চাচ্ছি, যে এখন যেটা বলেছেন সন্তান হয়ে গেছে, ওকে একজন মা যখন, একজন নারী যখন সন্তান জন্ম দেয় তখনও তার একটা চাহিদা আছে যে সে একা একা সন্তানটাকে লালন পালন করতে পারছে না, যে তার কাপড় চোপড় ধোয়া, তাকে খাওয়ানো, সে ক্লান্ত অনুভব করছে। সে হয়তো চাচ্ছে তার স্বামীর কাছ থেকে যে তুমি আমাকে দয়া করে একটু সাহায্য করো যে আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে, কিন্তু এটা না বলে কি হয়তো তার অনুভূতিটা প্রকাশ করে কিভাবে, রাগ দেখিয়ে, খিটখিটে মেজাজ দিয়ে, বিভিন্নভাবে। কিন্তু চাহিদা শুধু এখানে আমরা বেসিক নিডই বলি না, বেসিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটাই না, এখানে একটা হতে পারে সম্মান, সহমর্মিতা, এই ধরনের চাহিদাও আছে। এমপ্যাথি, এই যে বাচ্চাটাকে নিয়ে সারাদিন আমি কষ্ট করছি, বা এই যে আমার শারীরিক যন্ত্রণা, এই যে আমার শরীরের মধ্যে এত বড় একটা পরিবর্তন আসলো, এটার যে একটা রেকগনিশন, আমি যে এমপ্যাথিটা পাবো, সে যে আমার এই যে আমার মা হওয়ার যাত্রা, এই যাত্রাটার প্রতি যে আমি সম্মানটা পাবো, সেই চাহিদাটাও কিন্তু আমার একটা অনেক বড় নিড। এই নিডটা আমরা প্রকাশ করতে পারি না, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে পরিবার থেকে, পরিবেশ থেকে শেখানোও হয় যে এই চাহিদাগুলো আমরা কখনোই বলবো না। হ্যাঁ, সেটাই, যেটা শেখানো হয় যে আমাদের ব্রেনের মধ্যে গেঁথে যায়, তো আমরা সেটা ফলো করতে যাই, আর আমাদের দাম্পত্য কলহগুলো শুরু হয়। তা আমি যখন নন ভায়োলেন্ট কমিউনিকেশন ট্রেনিংটা দিই, আমি বলি যে মার্শাল রসেনবার্গ উনি শিখিয়েছেন যে 4টা উপাদান ব্যবহার করতে হবে যখন কথা বলে। যেমন আমি যদি উদাহরণ দিই, যে আপনি ধরেন স্বামী স্ত্রীর উদাহরণ দিলাম, যেহেতু আমরা স্বামী স্ত্রীর কথা বলছি। স্বামী বাইরে থেকে এসে জুতাটা খুলে দরজার কাছে রেখে মোজাটা জানালার এখানে ঝুলে রাখলো, তারপর হচ্ছে কাপড়টা, জামাটা বিছানা রাখলো। এইটা যখন স্ত্রী দেখছে, দেখার সঙ্গে সঙ্গে তার কেমন লাগতে পারে? ভীষণ খারাপ লাগবে। হ্যাঁ, মানে ভীষণ খারাপ, মানে কি আমি বলবো যে খুব রাগ উঠবে। খারাপ, আমরা শুধু ভালো এবং খারাপের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, কিন্তু আমাদের অনুভূতির নামগুলো যদি বলি, কি অনুভূতি হচ্ছে তখন? রাগ হবে, বিরক্তি হবে। এক্স্যাক্টলি, রাগ হবে, বিরক্তি হবে, না কষ্ট হতে পারে, কারণ সে সারাদিন কাজ করেছে, আবার এই জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। তাহলে
আমি যখন শিখাই, যে মার্শাল রসিমা বলেছে উপাদান, যে কোন জিনিসটা দেখে, কোন কংক্রিট অ্যাকশনটা দেখছেন যেটার ফলে আপনার ভেতরে একটা রিয়াকশন হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে রাগ, বিরক্তি বা কষ্ট। এই রাগ, বিরক্তি, কষ্ট কি কারণে হচ্ছে? স্ত্রীর কোন একটা চাহিদা পূরণ হয়নি। কোন চাহিদাটা? যে উনি হতে চাচ্ছেন স্বামী বাইরে থেকে এসে জুতার র্যাকে রাখবে, মোজাটা হয়তো বাথরুমের বালতির মধ্যে রাখবে যেন পরের দিন ধুয়ে রাখা যায়, এবং শার্টটা হ্যাঙ্গারে ঝুলে র্যাকে রাখবে, তাই না? জি। কিন্তু এটা না বলে উনি রাগ দেখাচ্ছেন। তাহলে যদি আমরা বলি নন ভায়োলেন্ট কমিউনিকেশন আমরা কিভাবে করব? স্ত্রী তার স্বামীকে বলতে পারে যে তুমি যখন বাইরে থেকে আসো, তুমি যদি দয়া করে জুতাটা রেখে রাখো, মোজাটা এখানে রাখো, আর শার্টটা ঝুলে রাখো, তাহলে খুব ভালো হয় আমার জন্য। কারণ আমি সারাদিন এই যে সন্তান নিয়ে ব্যস্ত আছি, আর এই যে ছোটো বাবুটা হয়েছে, যে অনেক, ও তো টডলার, বিরক্ত করে, তাহলে তুমি যদি এটা করো আমার খুব হেল্প হয়। আমি যখন এই ধরে কথা শিখাই তখন বলে যে এত ফর্মালিটি, এত লম্বা কথা শোনার সময় নেই। আপনি কি মনে করেন? না, আমি অবশ্যই এই জিনিসটা আপনার সাথে একমত। শুরুতে নন ভায়োলেন্ট কমিউনিকেশন যখন আমি প্রথম শুনলাম, আমার কাছেও মনে হয়েছে যে এত মেকি ওয়েতে, এত এভাবে তো কথা বলা যায় না। বাড়িতে আমরা যখন কথা বলি, যেটা মনে আসছে সেটাই বলে ফেলি, যেটা আমাদের ছোটবেলা থেকে যেভাবে আমরা দেখে এসেছি বা শিখে এসেছি। কিন্তু যখন আমি নিজের জীবনে এই চর্চাটা শুরু করলাম, যে কিভাবে করে আমি আমার অনুভূতির কথাটা মানে রিকগনাইজ করব, কিন্তু বলবো না। যখন আমি বলবো তখন আমি আমার নিডটা বলবো এবং আই ওয়ার্ডটা ব্যবহার করবো অনুভূতি বলার সময়, যে আমি কি ফিল করছি। তখন আমি দেখলাম সিস্টার, শুরুতে যদিও মনে হয় যে হয়তো মেয়ে কি শোনাচ্ছে, কিন্তু যখনই আমরা এই জিনিসটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো, এটা কিন্তু দারুণভাবে কাজ করে। এবং এনভিসিতে যে প্রথম উপাদানটা আপনি আমাদেরকে শিখিয়েছেন, যে অবজার্ভ, যে শান্তভাবে আগে অবজার্ভ করা, তার কাজটা শেষ হওয়া পর্যন্ত আমি অবজার্ভ করলাম, দেন আমি ফিল করলাম যে আমার এই জিনিসটা দেখে আমার কি হচ্ছে। আমার যদি রাগই হয়, রাগটাকেই আমি কিছুক্ষণ ফিল করলাম যে আমার ভীষণ রাগ হচ্ছে, এবং যখন আমি বললাম তখন আমি আই স্টেটমেন্ট দিয়ে বললাম যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি রেগে যাচ্ছি যে তুমি এইভাবে এই জিনিসগুলো ছড়িয়ে রাখছো। আমি চাই, আমি রিকোয়েস্টের মাধ্যমে তাকে বললাম যে আমি চাই, আমার খুব ভালো লাগতো যদি তুমি জুতোটা র্যাকে রাখতে, যদি মোজোটা নোংরা কাপড়ের বালতিতে রাখতে, যদি তোমার শার্টটা খুলে তুমি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে, তাহলে আমার ভালো লাগতো। সারাদিন আমি কাজগুলো করেছি, গুছিয়েছি, এটা আমাদের দুজনের জন্যই অনেক ভালো হবে। এটা শুরুতে এরকম শোনালেও সিস্টার, এটা কিন্তু আসলে চমৎকার ভাবে কাজ করে। সেটাই আমি যেটা দেখেছি, যে আমি যে দাম্পত্য কাউন্সিলিং বেশ দেই, প্রতি সপ্তাহে দম্পতি আসে, আমি দিই, আমার আরো কাউন্সিলরগণ তারা দেন। যখন এটা শেখানো হয় প্রথম তারা বেশ রেজিস্ট করেন, এত স্বামী স্ত্রী এত কি ফর্মাল কথা বলবো। তখন আমরা বলি, যেহেতু আপনারা এখানে আসছেন আপনাদের বিয়েটা টেকানোর জন্য, তাহলে আপনি কি করেন, যা শেখাচ্ছি আপনার ইচ্ছা হোক আর না হোক, অন্তত 1 মাস প্র্যাকটিস করেন, তারপর আপনি আমাদেরকে বলেন যে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না। যারা আসলে পরিবর্তনের জন্য আসে তারা আসলে প্র্যাকটিস করে, তখন বলে চমৎকারভাবে কাজ করছে। এটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্কে এই যে কথা আদান প্রদান বা কথোপকথন, এটার মধ্যে না, ধরেন স্ত্রী বা স্বামীর সন্তানের সাথে সম্পর্ক, ওটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব হচ্ছে, ভীষণভাবে দ্বন্দ্ব হয়ে যায়। যেমন স্ত্রী চাচ্ছে, যেহেতু সারাদিন সে সন্তান নিয়ে 3 সন্তান নিয়ে বাসায় থাকে, স্কুলে নিয়ে যায় আসে, সারাদিন কিন্তু ওর বাবাকে দেখে না। স্ত্রী চাচ্ছে যে তার স্বামী যেন অফিস থেকে এসে সন্ধ্যাবেলা অন্তত আধা ঘন্টা সময় ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করে। কিন্তু যখন স্বামী আসে, এসে বিরক্ত হন, এই এত খেলনা টেলনা কেন, এটা কেন, এরকম করে বিরক্ত হন। কিন্তু স্ত্রী কিন্তু চাচ্ছে স্বামী একটু সন্তানদের সাথে সময় ব্যয় করুক, যে টাইমটা না, কোয়ালিটি টাইম, সন্তানদের সাথে বন্ডিংটা হোক। এটা যখন উনি আসছেন, এটা দেখে বিরক্ত হচ্ছেন, তাহলে এক্ষেত্রে সন্তানের খেলাধুলার ব্যাপারটাও কিন্তু এটা নিয়ে স্বামী বিরক্ত হচ্ছে। এখানেও কিন্তু সে সন্তানদেরকে বলতে পারে এই নন ভায়োলেন্ট কমিউনিকেশন 4টা কম্পোনেন্ট। দেখো বাবা, তোমরা যখন খেলাধুলা করেছো, সারাদিন খেলাধুলা করেছো, এখন যদি খেলনাগুলো তোমরা 3 ভাই বোন গুছিয়ে রাখতে, আমি অফিস থেকে আসলে একটুখানি পরিপাটি হলে ভালো লাগে,
এসে আমি একটু রেস্ট নিব, তারপরে তোমাদের সাথে আমরা আবার খেলনা র্যাক থেকে এনে আমরা আবার একসাথে খেলাধুলা করব। যদি এইভাবে সন্তানের সাথে কমিউনিকেট করে, এখানে কিন্তু এই সন্তান কেন্দ্রিক ও স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত হয় না। জি সিস্টার, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন বিষয়টা। আসলেই যে এখন যখনই বাইরে থেকে একটা মানুষ ঘরে আসে এবং ঘরের পরিবেশটা পরিপাটি হয়, হয়তো স্ত্রী তাকে এক কাপ চা দিয়ে অভ্যর্থনা জানালেন, বাচ্চাদেরকে নিয়ে বসেই চা নাস্তা কিছু একটা খাওয়া হলো একসাথে, তারপরে কিন্তু আমার ক্লান্তিটাও চলে গেল সারাদিনের। এবং এরপরে আমি যে ফ্রেশ হয়ে নিলাম বা আগেই হয়তো শাওয়ার করে এসেছি, তখন কিন্তু আমার বাচ্চার সাথে খেলতে বা বাচ্চাকে নিয়ে পড়তে বসতে সবকিছুই কিন্তু ভালো লাগবে। কিন্তু ঘরে ঢুকেই যদি আমি দেখি চারিদিকে খেলনা ছড়ানো ছিটানো, তখন কিন্তু আমার কাছে একটা মনোচনা লাগবে যে আমি ঘরে যে শান্তির জন্য এসেছিলাম, যে পিসফুলি আমি এক কাপ চা খাবো, সেই পরিবেশটা হয়তো আমি পেলাম। তাহলে আমি যেটা বলছি যে আসলে যে কমিউনিকেশন, যেটা এই কমিউনিকেশনের সঠিক ব্যবহার না করার কারণে দ্বন্দ্ব বা যে দুইজনের যে দূরত্ব, এই দূরত্বটা তৈরি হয়। তাহলে উদাহরণটা যেটা দিলাম যে স্বামীরও সন্তানের সাথে এরকম হয়, তাই না? জি জি জি। এবং সব থেকে খারাপ যে জিনিসটা হয়ে যায় যে এই যে আমরা কথা বলছি না, কম কথা বলছি, খুব অল্প শব্দের মধ্যে নিয়ে আসছি আমাদের সম্পূর্ণ মানে কমিউনিকেশন গুলো, দিলা না, করলা না, খেলাম না, হলো না, এইসবের মধ্যে চলে আসছি। এতে করে কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়ছে, একটা স্টোন ওয়াল চলে আসবে আমাদের ভেতর। এবং মানে একটা ব্যাড কমিউনিকেশন ইজ বেটার দেন নো কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনটা হচ্ছে হয়তো 100% সঠিকভাবে হচ্ছে না, তারপরও কমিউনিকেশন চেষ্টা চালিয়ে যাওয়া, আমার অনুভূতিটা তাকে জানানো, আমার চাওয়াটা আমি রিকোয়েস্ট করে, আমার হয়তো আমি যেটা চাচ্ছি সেটা দিতে তারও একটু কষ্ট হবে। সবসময় তো এত মিষ্টি ব্যাপারগুলো থাকবে না, হয়তো কিছুটা জটিলতা চলে আসবে। হয়তো অনেক সময় ইনলসদের যে বিষয়গুলো, যেখানে বাউন্ডারি সেটিং এর একটা ব্যাপার থাকে, আমার নিজের চাহিদাটা বলার একটা জায়গা থাকে, যে আমার নিজের স্বাধীনতার জায়গাটা আমি বলতে পারছি কিনা, সেই সমস্ত ক্ষেত্রেও আমি চিন্তা করে দেখেছি সিস্টার যে এই নন ভায়োলেন্ট কমিউনিকেশনটা অনেক ভালো কাজ হয়। হয়তো আমি এটা পাবো না, হয়তো আমার এই জিনিসটা সম্পূর্ণভাবে হওয়া সম্ভব হবে না, কিন্তু ওই যে আমার কথা বলাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। এবং আমার চাওয়াটা আমি যদি রিকোয়েস্টের আকারে বলি, কোনো ডিমান্ড না, কোনো ব্লেম গেম না করে, যে আমি এটা এইভাবে চাইছিলাম, তখন কিন্তু আমার পার্টনারও জিনিসটা বুঝতে পারবেন যে এটা তার একটা চাওয়া। সেটাই যে যেটা আপনি ইন্ট্রোডিউস করেছেন সেটা আমি বলতাম যে অনেক সময় আমরা যখন শিখাই বলি যে তুমি একটু অনুরোধ করে বলো। অনুরোধ যখন করি তখন আমাদের কণ্ঠটা একটু মডেস্ট, মাইল্ড, সুন্দর হয় না? সন্তানের সাথে অনুরোধ করে কি মানে কমান্ড করবো, ডিমান্ড করবো যে তুমি একটু করো, তুই কর, এটা কর। তা আসলে তুই কর বা তুমি করো, অর্ডার যখন কাউকে দেওয়া হয়, এই কথাটা কিন্তু সুমিষ্ট সুরে হয় না। তখন আরেক পক্ষ কি করে, নিজেকে গুটিয়ে নেয় বা নিজের মধ্যে জেদ তৈরি হয়ে যায় যে আমাকে কেন অর্ডার করছে, কেন কমান্ড করা হচ্ছে। তাহলে আমরা যেন অনুরোধ এবং অর্ডার বা কমান্ড বা কাউকে চাপিয়ে দেওয়া, এটা থেকে আমরা যেন দুইটা যে পার্থক্য, এটা যেন বুঝতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। যে আমাদেরকে অনুরোধ করে আমাদের চাহিদার কথাগুলো বলতে হবে এবং অনুভূতিগুলোও বলতে হবে। জি, আসলে নন ভায়োলেন্ট কমিউনিকেশন এত সুন্দর একটা কমিউনিকেশনের মাধ্যম। আমি শুরুতে আমারও মনে হতো যে আমি কি করে অনুরোধ করব। হয়তো আমার গৃহকর্মী যিনি আমার বাসায় কাজ করছে, তাকে আমি একটা মানে কাজ করতে বলবো, কিন্তু সেই কাজটা আমি কি করে অনুরোধের সুরে বলবো সেটা তো বেশ কঠিন, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আসলে সম্ভব। অনুরোধ মানেই যে একেবারে আমাকে অতি বিনয়ী হয়ে অনুরোধ করতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এবং এই যে ট্রেনিং এর বিষয়টা কখন আসে, যখন আমরা শব্দগুলোর সঠিক ব্যবহারটা জানি না, তখনই কিন্তু আমাদের এই ট্রেনিংটা ভীষণভাবে কাজে লাগবে। যে আমরা ট্রেনিং এর থেকে কিন্তু আমরা শিখবো যে কি করে এই অনুরোধটা করতে হয় সম্মান বজায় রেখে, যেখানে আমার সম্মান বজায় থাকছে, আমার সন্তানের সম্মান বজায় থাকছে, আমার গৃহকর্মী বা আমার ইনলজ হতে পারেন, আমার স্বামী, তার সম্মানটাও বজায় থাকছে, কিন্তু আমি অনুরোধের সুরে আমার চাওয়াটা তার কাছে নিয়ে যেতে পারলাম। এটি যেটা বলতে চাইছি যে আমরা যখনই সেটা হোক স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বা পিতামাতা সন্তানের সম্পর্ক ক্ষেত্রে, যদি এই চারটা উপাদান যে কি দেখছে, মানে অবজারভেশন কি দেখছে, এটা দেখার পরিপ্রেক্ষিতে কেমন লাগছে তার অনুভূতিটা, এবং অনুভূতিটা
পেছনে কি চাহিদা আছে, কি চাওয়া পাওয়া আছে সেটা আইডেন্টিফাই করা, এবং সেটা যদি অনুরোধের স্বরে বলা হয় তাহলে অবশ্যই দুই পক্ষের মধ্যে যে সংঘাত যেটা সেটার সৃষ্টি আর হবে না, দ্বন্দ্ব নিশ্চয়ই। সৃষ্টি হবে না, তৈরি হবে না, এবং একটা সম্পর্ক সুন্দর হবে। জি সিস্টার, এটা খুব দারুণ একটা কনসেপ্ট আমি মনে করি, কারণ যখন আমরা ডিভোর্সের কেসগুলো দেখি হ্যাঁ, সিস্টার, হ্যাঁ, ভীষণভাবে দেখি যে একজন আরেকজনকে এসে নানানভাবে ব্লেম করতে থাকে, হ্যাঁ, যেন একটা 5 বছরের সম্পর্ক, একটা 10 বছরের সম্পর্ক, হ্যাঁ। যে পুরো জীবনটাই খারাপ ছিল। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে কিন্তু সেটা হয় না। না। একটা স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু অনেক মধুর স্মৃতি থাকে, মধুর হ্যাঁ, সময় আমরা একসাথে কাটাই, এবং সেই জিনিসগুলো আমরা সম্পূর্ণ ভুলে যে এই নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে না পেরে যে ব্লেম গেম করি, এবং এক কথায় উত্তর, তুমি কখনোই করোনি, হ্যাঁ, আমাকে হ্যাঁ, কখনোই দাওনি, তুমি সবসময় এরকম হ্যাঁ, করো, হ্যাঁ। এই জিনিসগুলো নিয়ে আসি যেগুলো হ্যাঁ। ভুলভাবে আমাদের সম্পর্কটাকে ব্যাখ্যা করে। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, যে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাই তাহলে আমি মনে করি নন ভায়োলেন্ট কমিউনিকেশনের কোনো বিকল্প নেই। আপনি কি বলেন? আপনি যেহেতু ট্রেনিংটা করেছেন, দর্শকদের জন্য আপনি কি বলতে চান? আপনার কি বার্তা হবে নন ভায়োলেন্ট কমিউনিকেশন? আমার বার্তা এটাই যে নন ভায়োলেন্ট কমিউনিকেশন সংযোগ তৈরির জন্য একটা দারুণ মাধ্যম, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি এটা বুঝতে পারছেন, আপনার কাছে এটা একটা গোলক ধাঁধার মতোই লাগবে যে কেমন করে রিকোয়েস্ট করব, কি করে নিজের নিডটা বলবো, আমি তো কখনো এরকম বলিনি। কিন্তু এই জন্যই আপনাকে ট্রেনিংটা নিতে হবে। হ্যাঁ। ট্রেনিংটার মাধ্যমে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে শিখবেন যে এর মাধুর্যটা কি, এবং এটা একটা লাইফ চেঞ্জিং ট্রেনিং। এবং আমি যতগুলো ট্রেনিং এই পর্যন্ত করেছি, আমার কাছে মনে হয়েছে নন ভায়োলেন্ট কমিউনিকেশন হচ্ছে মাদার অফ ইট, মানে যেখানে আমি সংযোগ স্থাপন করছি, কারোর সাথে কমিউনিকেশন করছি, এই কমিউনিকেশনের সূত্রটা আমি শিখতে পারি এই নন ভায়োলেন্ট কমিউনিকেশন থেকে। এটা সিস্টার আপনার দারুণ একটা উদ্যোগ, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই জিনিসটা আমাদেরকে শেখানোর জন্য, এবং আমার সকলের উদ্দেশ্যে এই বার্তাটাই থাকবে যে এটা আপনাদের একেবারে লাইফ চেঞ্জিং একটা ট্রেনিং হবে, এবং দারুণভাবে আপনি উপকারটা ফিল করতে পারবেন আপনার প্রতিদিনের কমিউনিকেশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ আপনাকে আমাদের এই হিলিং হার্টের ট্রেনিং করার জন্য, এবং আজকে এই স্বামী স্ত্রীর সম্পর্কে দ্বন্দ্ব নিরসনের জন্য প্রথম যে ধাপ, যে কমিউনিকেশন করা, এটা নিয়ে কথা বলার জন্য। তবে নেক্সট টাইমে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমার সাথে থাকবেন, যে অনুভূতি নিয়ে কথা বলবো। অনুভূতি প্রকাশ করলে কি হয়, না করলে কি হয়। কারণ অনেক সময় বলা হয় যে আমার অনুভূতি কেন বলতে হবে, ওকে বুঝতে হবে আমি কি চাই। তাহলে সেটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের পরবর্তী পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ সিস্টার।